বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময় এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশির নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যেই আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো, প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিং সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচলাবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো সুরাহা হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিংকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটাভাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন। কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যে বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিদেরও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই 2টি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।